আসসালামু আলাইকুম, আমি নদী আক্তার। দর্শক, আমি এই মুহূর্তে মাস্টার মিডিয়া টেলিভিশনের প্রতিনিয়ত টক শো পরিবর্তন শোতে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা থাকবে জ্বালানি উৎকণ্ঠা ও জ্বালানি সংকট নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছে সম্মানিত অতিথি আহমেদ হোসেন চৌধুরী। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো জানেন যে আমাদের দেশে জ্বালানির সংকটের বিভিন্ন কারণ থাকতে পারে বা কারণ আছে। আসলে এটা আমাদের দেশের সাময়িক কারণ না দীর্ঘমেয়াদী কারণ হিসাবে আমরা ধরে নিতে পারি বা মনে হচ্ছে এরকম কিছু? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের দেশের যে জ্বালানি সমস্যা, এটা আজকে থেকে না, এটা দীর্ঘদিন যাবত আমাদের তো আসলে জ্বালানি, একটা দেশের অর্থনীতি কিন্তু আপনার নির্ভর করে যে তাদের যে খনিজ সম্পদের উপরে। আমাদের দেশে আমরা আসলে তেল গ্যাস সবকিছুতে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ না। আমাদের বহির্বিশ্ব থেকে আমাদের আমদানি করতে হয়। তার উপরে আমাদের দেশের অর্থনীতি আপনার বিভিন্ন মিল কারখানা এগুলোর উপরে, বিদ্যুৎ, সকলে এগুলোর উপরে নির্ভরশীল। তো আমাদের দেশে এখন যে সমস্যা, এটা পূর্বেও ছিল, আগামীতেও থাকবে। জি। বিগত 10 দিন হলো ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে সারা বিশ্বে একটা জ্বালানি তেলের উপরে একটা প্রভাব পড়েছে, যেটা গতকালকে পর্যন্ত যুদ্ধের কারণে প্রতি ব্যারেল তেল $120 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন আপনার কি মনে হচ্ছে এই $120 থেকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে? না, বিষয়টা $120 গত সোমবার পর্যন্ত, কিন্তু আজকে মঙ্গলবার সকালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি। উনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে তাদের ইরানের উপরে যে বর্তমান যে আক্রমণ চলতেছে, এটা আরো 20 গুণ বেশি হবে। এটা বলার পরে সারা বিশ্বে একটা স্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল থেকেই তেলের দাম কমতে কমতে এখন পর্যন্ত 90-95 ডলারে আছে প্রতি ব্যারেল। তো সেই সুবাদে যদি আমরা ধরতে পারি যে তেলের দাম আহামরি বেশি একটা বাড়বে না, তবে যুদ্ধ শুরু হওয়ার আগে আগে এখন পর্যন্ত তেলের বাজার 20% বেশি আছে। জি। যেটা আগে $70-72 হ্যাঁ। ব্যারেল পাওয়া যেত, এখন এটা আপনার $90-95 লাগতেছে। তো কিছুটা তো যুদ্ধের প্রভাব পড়বে আমাদের অর্থনীতি এবং বহির্বিশ্বের সব জায়গাতে কিছুটা প্রভাব পড়বে। আরেকটা কোশ্চেন ছিল, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের ভেতরে যে জ্বালানি উৎকণ্ঠা তৈরি হয়েছে, সেটা সামাজিক বা অর্থনৈতিক স্থিতিশীলতার উপর কতটা প্রভাব ফেলতে পারে, এটা আপনার জানা আছে? দেখুন, জ্বালানি জ্বালানি তেলের দাম, ধরো আমাদের বিশেষ করে আমাদের বিদ্যুৎ খাতের জন্য এলএনজি গ্যাস, তারপরে আমাদের যে আপনার ডিজেল, পেট্রোল, অকটেন, এগুলা আসলে আমাদের বিদ্যুৎ উৎপাদনে বা বিভিন্ন মিল কারখানা পরিচালনা করতে, বা যে আপনার সেচ ধান উৎপাদন করতে, আমরা কৃষিকাজে আপনার সব কয়টাতে এর একটা অপরিহার্য একটা ভূমিকা আছে। তো অন্যান্য দেশের তুলনায় একটা উন্নয়নশীল দেশে সর্বনিম্ন আপনার 90 দিনের একটা মজুদ থাকা লাগে। জি। মানে যা ব্যবহার হয় তার একটা 90 দিনের একটা মজুদ থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে বর্তমানে যা আছে এটা 1 মাসের মতো হবে, পেট্রোল এবং অকটেন মজুদ আছে। যার কারণে এখনো তেলের বাজারে, আমাদের দেশের বাজারে এতটা প্রভাব এখনো পড়ে নাই। আর তুলনামূলকভাবে আমাদের যে ডিজেলের যে আপনার ঘাটতি আছে, মাত্র অনলি 10 দিনের মজুদ আছে। আচ্ছা। গতকালকে আবার আমাদের দেশ থেকে আপনার ভারতের কাছে ডিজেল আনার জন্য কথাবার্তা হয়েছে। তো 5,000 মেট্রিক টন আপনার তারা ডিজেল আমাদেরকে দিবে, তারা একটা আশ্বাস দিয়েছে আমাদেরকে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে জ্বালানি তেলের দাম যে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধি হওয়ার কারণে আমাদের যে বিভিন্ন দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, তার দামটাও বেড়েছে। আসলে এটা সাধারণ জনগণের উপর কতটা প্রভাব ফেলছে আপনি বলে মনে করেন? এখন পর্যন্ত এতটা দেখা যাচ্ছে না, তবে সময়ের সাথে সাথে তেলের দামের সাথে যখন আপনার দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস উৎপাদনমুখী অনেক জিনিসের দাম বেড়ে যাবে, তো কিছু কিছু মানুষের আপনার ক্রয় ক্ষমতা
কিছু হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। অনেকের মানে অনেক জিনিস দেখা যায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আর তবে হচ্ছে এই দেশে আমি মনে করি এখন এখন মানে আগামীতে যে সমস্যাটা তৈরি হচ্ছে বা এখন যেগুলো ফেস করতেছি, এগুলো একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা সরকারের নেওয়া উচিত। আরেকটা কথা হচ্ছে, বিশ্বের বড় বড় যে দেশগুলো আসলে তেল মজুত রাখার কথা ভাবছে, এটি কি বাংলাদেশের মানে আমাদের দেশের প্রতি স্থিতিশীলতার আদৌ মানে এই সংকটটা দীর্ঘমেয়াদী হিসাবে থাকবে, নাকি আর কি সমাধান পাবে এটা এই বিষয়ে? সমাধান বলতে আপনার আমাদের যে ইরান এবং ইসরায়েল যুদ্ধের কারণে ইরানের যে পার্শ্ববর্তী যে আপনার জলপথ আছে, যে হ্যাঁ, হরমুজ প্রণালী, জি, তারা তো তেল। এটা দিয়ে আপনার মানে 1/5 তেল কিন্তু এদিকে আপনার আমদানি রপ্তানি হয় জি বিশ্বের বিভিন্ন দেশে। জি এবং আরেকটা হচ্ছে আমাদের পাইপলাইনের মাধ্যমে প্রায় 1/5 তেল এই আপনার পাইপলাইনের মাধ্যমে আপনার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তো ইরান ইসরায়েল আক্রমণ করছে, এটার কারণে বহির্বিশ্বে যে আপনার একটা প্রেসার তা থাকবেই। আর যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে মানে অনেক আপনার কি মনে হয় এই আমাদের যে, অর্থনীতি অনেকটা মানে জি, আপনার মনে হচ্ছে হুমকির যে মুখে এই পড়বে। যুদ্ধের কারণে তেল সংকট দেখা দিচ্ছে, বা এটা যুদ্ধ না থামা পর্যন্ত কি এই সংকটটা সাধারণ জনগণের এই ভোগান্তিটা থামবে না, নাকি এটা আসলে যুদ্ধের সাথে সাথে আরো বাড়তে থাকবে? যুদ্ধের এটা কি সাথে মনে হচ্ছে হ্যাঁ আপনার? হ্যাঁ অবশ্যই, যুদ্ধের সাথে সাথে এই ভোগান্তি মানে প্রত্যেকটা মানুষের এটা ভুগতে হবে মনে হচ্ছে। আর যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, এখন আপনার কি মনে হচ্ছে আসলে যুদ্ধটা কি নিয়ন্ত্রণে আসবে না, নাকি এটা বাড়তেই থাকবে, এবং এই বাড়ার কারণে আমরা যে জ্বালানির সংকটটা পাচ্ছি, পরবর্তীতে কি এটা আরো ভয়াবহ মানে প্রভাব ফেলতে পারে আমাদের দেশের উপরে? এটা আপনার? আমাদের দেশে এখন পর্যন্ত যে মজুদ আছে জি এটা দিয়ে হয়তো আপনার 1 মাস ভালোভাবে চলে যাবে, জি জি কিন্তু তার পরবর্তীতে যদি আপনার দীর্ঘমেয়াদী একটা ভালো পরিকল্পনা না নেওয়া হয় তাহলে মানে এই সমস্যাটা দীর্ঘায়িত হবে। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন। অনেকেই মনে করেন যে জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির ফল, আবার কেউ কেউ মনে করেন এটি নীতিগত ও পরিকল্পনা দুর্বলতার কারণ। এখন আপনার মতে আসলে এটার আসল কারণটা কি? মানে এটা কি কোনো পরিকল্পিত, মানে এই যে যারা তেল নিতে যাচ্ছে বা সিরিয়ালে দাঁড়াচ্ছে, তেল পাচ্ছে না, এটা কি কোনো পরিকল্পিত প্ল্যান, বা পরবর্তীতে তেলের দাম বাড়তে পারে এরকম কোনো হ্যাঁ, এটা পরিস্থিতি সৃষ্টি হতে আমাদের পারে, এই মধ্যে জন্য হ্যাঁ হ্যাঁ মানে সাধারণ জনগণকে এই ভোগান্তিটা সাধারণ দেওয়া জনগণের হচ্ছে? মধ্যে একটা সবসময় ইয়ে থাকে যে, যেটা আমরা করোনার সময় আমরা লক্ষ্য করেছি, যেমন বিভিন্ন নিত্য প্রয়োজন জিনিস ঘরে আপনার নিয়ে স্টক করে রাখছে, জি তেল জি বা চাউল এগুলা স্টক করে নিয়ে রাখতো। এই আমাদের দেশেও সেম, যারা প্রতিদিন দেখা যাচ্ছে 1 লিটার তেল হইলে তাদের হয়ে যাচ্ছে, বা 2 লিটার তেল হলে হয়ে যাচ্ছে, তারা মানে স্টক করতেছে তেল নিয়ে বাজার থেকে। এটা একটা কৃত্রিম সংকট তৈরি হয়, যার কারণে বাজারে একটা অতিরিক্ত একটা চাপ দেখা যায়। দর্শক, দেখতে দেখতে আমরা অনেকটা সময় পার করে ফেলেছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আরো ইচ্ছা থাকলেও আমাদের আপনাদের সাথে থাকা হচ্ছে না, কারণ সময় আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না, কারণ সময় তো সময়ের গতিতে থাকবেই। দর্শক, এই মুহূর্তে আমি শেষ করব। আমাদের পরবর্তীতে কোনো শো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তার আগে আমি মোহাম্মদ আহমেদ হোসেন চৌধুরী কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে নদী আক্তার, এবং অসংখ্য ধন্যবাদ মাস্টার মিডিয়া টিভির দর্শকদের, এবং আপনাদের এই সুন্দর একটা স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আগামীতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে ছিল এখন দর্শক, এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।